নমস্কার। আপনারা দেখছেন বেঙ্গল টুডে। আজ আপনাদের সাথে আমি অরিন্দম। আজকের যে টপিক সেটা হচ্ছিল আবারও সেই জানা অজানা না কথা। আমরা না কথা রোজ আলোচনা করি, তার মধ্যে অনেক কিছুই জানা থাকে বা অনেক কিছুই অজানা থাকে। জানা যেটা সেটা হয়তো আমরা রেগুলার উপেক্ষা করি। তার মধ্যে অনেক কথা এমনও হয় যা আমাদের জন্য উপকৃত হবে। একটা কলুষিত জায়গা বা স্থান অনেক সময় আমরা তৈরি করে থাকি। তার জন্য যেটা দরকার সেটা হলো সামান্য একটু নিজে তৈরি করা। আর তৈরিটা আমরা ছোট থেকেই হই। আমাদের বাবা মা আমাদের লালন পালন করে, আর লালন পালনের মাধ্যমে আমরা জীবনে কি হব বা আমরা জীবনে দেশের জন্য কি করব বা দশের জন্য কি করব সেটাই আমাদের কাছে উঠে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে টক্সিক প্যারেন্টিং একটা সাবজেক্ট। বাবা মার প্যারেন্টদের লালন পালন করার পদ্ধতিতে অনেক সময় থেকে যায় অনেক ফাঁক, আর সেই ফাঁকগুলোই মানুষ বা তাদের যে ছোট্ট বাচ্চাটি তাদের মধ্যে এসে যায় অনেক হিংস্র বা সমাজ চেতনার অনেক কিছুই তারা জানতে পারে না। এই নিয়েই প্রথমে আমাদের সাথে আলোচনা করবেন আশুতোষ কলেজের জার্নালিজম এবং মাস মিডিয়া ডিপার্টমেন্টের ছাত্র সাগ্নিক পাল। সাগ্নিক পালের সাথে আরো দুজন ছাত্রী রয়েছেন আমাদের সাথে আজকে আলোচনার জন্য। তারা হলো তনুষ্কা সেন ও সূর্যপা কুন্ডু। আসুন আমরা একবার তাদের সাথে পরিচয় করে নিই। আমাদের মধ্যে তোমরা রয়েছে আমার ডানসে, তারপরেই রয়েছে সাগ্নিক ও সর্বশেষে সূর্যতপা। তোমাদের সাদর অভ্যর্থনা জানাই এবং স্বাগত জানাই বেঙ্গল টুডের পর্দায়। তবে প্রথমেই এই মুহূর্তে আমাদের সাথে আলোচনার টেবিলে বসবে সাগ্নিক পাল। একদম শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমেই নমস্কার স্যার। বেঙ্গল টিভির সকল দর্শককে জানাই প্রথমে অনেক অনেক ধন্যবাদ। আর প্রথমেই অরিন্দম দাকে জানাই অনেক কৃতজ্ঞতা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। একটা বিশেষ আলোচনা, একটা সামাজিক বিষয়, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অংশ হিসেবে আমাকে তিনি বেছে নিয়েছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই বেঙ্গল টুডে এবং অরিন্দম দাস। হ্যাঁ সাগ্নিক, বলো, শুনছি আমি, বলো। একটু সামান্য ইন্ট্রো অলরেডি দিয়ে দিয়েছেন যে আমাদের সাথে বাবা মার সম্পর্ক এবং বাবা মার সাথে আমাদের সম্পর্কের যে তিক্ততা, সেটা নিয়ে আজকের আলোচনা, এবং অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে একটা আলোচনা। অনেক সময় আপনি আপনি যেটা বললেন যে আমরা অনেক সময় এমন কিছু থাকে যেটা দেখেও না দেখার ভান করি, এড়িয়ে যাই, যেটা হয়তো এড়িয়ে যাওয়ার কথা ছিল না, যেটা হয়তো আমরা এড়িয়ে না গেলে ঠিক করতে পারতাম, আরেকটু সুন্দর ভাবে ব্যাপারগুলো ডিল করতে পারতাম। সেগুলো এড়িয়ে যাওয়ার ফলে যেটা হয় যে একটা সুন্দর ভবিষ্যৎ যেটা আমরা সন্তানদের জন্য তৈরি করতে পারতাম, সেটা তৈরি হতে অনেকটা দেরি হয়ে যায় বা হয়তো কোনোদিনই তৈরি হয় না। আমরা কথা বলছি বাবা মার সাথে সন্তানের তিক্ততা নিয়ে। এই তিক্ততা অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক, দূর থেকে আসতে পারে। কিন্তু আজকের আলোচনায় আমি যে কথাটা নিয়ে আলোচনা করবো সেটা মূলত বাবা মার তরফ থেকে সন্তানদের প্রতি যে ফিরে আসছি তাকে, এবং এই তিক্ততা কিভাবে তার সন্তানদের, তাদের সন্তানদের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে, মানসিক প্রভাব ফেলে, এবং শুধু এই দুটো প্রভাব নয়, আশেপাশে শারীরিক ভাবে ওদের বিধ্বস্ত করতে পারে, সেই নিয়ে আজকের এই আলোচনা। এবং খুবই গুরুত্বপূর্ণ, যদি সামাজিক দিক থেকে আমরা দেখি তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে চলেছে এটি। আজকে যদি আমরা দেখি যে কিভাবে এই ছড়িয়ে পড়ে এবং কেন আমরা এটাকে বারবার এড়িয়ে চলেছি সমাজের থেকে। আমরা দেখি আমাদের বাবা মা, তারা আমাদের প্রতিনিয়ত শাসন করছেন, এবং শাসন করা অবশ্যই দরকার। আমরা সন্তান, তাদের
তারা আমাদের বড় করছেন, তিনি বোঝেন কোনটা ঠিক কোনটা ভুল। সমাজ এটাকে মেনে নিয়েছে শাসন হিসেবে। কিন্তু প্রতিনিয়ত একজন সন্তানের উপরে মারধর করা, যদি বাবা মার একটা এক্সপেকটেশন থাকে সন্তানদের প্রতি, সেটা যদি তারা ফুলফিল না করতে পারে, সেটার জন্য তাদের মানুষ প্রেশার দেওয়া, তাদের প্রতিনিয়ত কম্পারিজন করা অন্য লোকের সাথে, মারধর করা, তাদেরকে অন্য লোকের সামনে ছোট করা, নেগলেক্ট করা, এই যে ব্যাপারগুলো যেগুলো তাদের মানসিক দিক থেকে বিধ্বস্ত করে, তাদের কনফিডেন্স একদমই কমিয়ে দেয়, শারীরিকভাবে মারধরের কারণে তারা শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। এবং এই যে খোটা ঘটনাটা, যেটা আমরা পুরোপুরি শাসন বলে, বাবা মার শাসন দিয়ে চালিয়ে দিই, আদতে যদি আমরা খতিয়ে দেখি ব্যাপারটার দিকে তাকাই, তাহলে আমরা দেখলাম যে এটা আদতে তিক্ততা, যেটাকে আমরা শাসন দিয়ে চালাচ্ছি, সেটা সুশাসন একেবারেই নয়। সেটা কুশাসনের একটা মাত্রা দেওয়া যেতে পারে তাকে, কিন্তু সুশাসন তো একেবারেই নেই। ফলত যেটা হয় যে তারা হয়তো ভাবছেন, পিতামাতা হয়তো ভাবছেন তারা একটা দারুণ কাজ করছেন পিতামাতা হিসেবে, কিন্তু সন্তানদের জায়গায় থেকে যারা বিচার বা বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে কোথাও একটা গলদ এই যাচ্ছে, আদতে তাদের বিকাশ হচ্ছে না। এবং বিকাশ কেন হচ্ছে না, সেটা বাবা মা ভাবতে একদমই ইচ্ছুক নন। তারা শুধু নিজেরা যেটা ভাবতে চাইছেন, নিজেরা যেটা চাপিয়ে দিতে চাইছেন, সেটা নিয়ে তারা বরং বেশি উঠছে। এই যে সম্পর্কের তিক্ততা, আমি যেটা ভাববো সেটাই, এবং আমি যেটা ঠিক ভাববো সেটাই করতে হবে, আমি যেটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো সেটাই করতে হবে, মানে অধীনস্থ করে ভাববে, তাদের কথার কোনো মূল্য না দেওয়া, তাদের প্রাইভেসির মূল্য না দেওয়া, এই যে ব্যাপারগুলো, যেগুলো খুবই সাধারণ দৃশ্য আমাদের আহ, বাবা মা সন্তানের সম্পর্কে, কোথাও একটু বেশি কোথাও একটু কম। ফলে তো আমরা ছোটবেলা থেকে যে পড়ে এসেছি বাবা মা ঈশ্বর তুল্য, সেই সেই কনসেপ্ট থেকে কোথাও একটা ধাক্কা লাগে এই চিন্তা যখন প্রবেশ করে সেখানে। এবং এই তিক্ততার বেশ কিছু কারণও হতে পারে, বেশ কিছু সমাধানও হতে পারে। তো আমরা এই নিয়ে এই পরের আলোচনাটা করছি। তিক্ততা খুব হচ্ছে কেন পিতামাতার মধ্যে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আদতে দেখুন, কেউই আমরা হঠাৎ করে বাবা মা সন্তানকে অবশ্যই ভালোবাসে, তো হঠাৎ করে তিক্ততা চলে আসার কারণটা কি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মাথায় রেখে। আমার যেটা ব্যক্তিগত মনে হয়, একটা প্রথম যে পয়েন্ট যেটা আমার আহ, মনে হয় যে এখানে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে ব্যক্তিগত স্ট্রেস। যেটা অনেক সময় যেটা হয়, ব্যক্তিগত স্ট্রেস বা ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষোভ বা ব্যক্তিগত যে অনুভূতিগুলো আমাদের মধ্যে জমে থাকে, এগুলো অনেক সময় আমরা বের করতে পারি না একজন এডাল্ট হিসাবে। সেগুলো আমরা শিশুদের সাথে চ্যানেলাইজ করি। আমরা অনেক সময় এরকম আশেপাশেই দেখি, খবর যদি উল্লেখ করতে হবে না কোনো বিশেষ ঘটনা, আমরা যদি আশেপাশে তাকে দেখতে পাবো অনেক বাবা মা অফিস থেকে আসছেন, তাদের ছেলেকে মারধর করছেন, বউকে মারধর করছেন, তারা নিজের লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড, এবং সেই ফ্রাস্ট্রেশনটা বের হচ্ছে সন্তানদের উপর দিয়ে। তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি, সেই স্বপ্নের ভার চাপিয়ে দিয়েছেন সেই ছোট্ট কাঁধে, সন্তানদের ছোট্ট কাঁধে। তার কাছে ভারটা বহন করতে পারছে না, তখন বলপূর্বক আরো ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের পাশে থাকা হচ্ছেই না। বরং স্বপ্ন যদি পূরণ তারা না করতে পারে, তাদের প্রতিনিয়ত কথা শোনানো, প্রতিনিয়ত মারধর করা, এই একটা জিনিস প্রতিনিয়ত চলে আসছে সমাজে। এবং শুধুমাত্র যে পিতামাতার দোষ এক্ষেত্রে, বাবা মার দোষ এক্ষেত্রে, সেটা একেবারেই বলা যায় না। সমাজ ওভারঅল প্রেশার ক্রিয়েট করে, সমাজ এভাবেই ব্যাপারটাকে অনেক দিন ধরে বাবা মা যেটা করছে, সেটা বাবা মা করছে মানে ভালো করছে, বাবা মা যেটা করছে সেটা ঈশ্বর তুল্য, বাবা মা যেটা করছে সেটা বাবা মার কথা মেনে চলতে হবে। আর বাবা মা এই ব্যাপারটাকে নিয়ে খুবই সহজভাবে নিয়ে নিয়েছেন, এবং তারা ভাবছেন আমি যেটা করছি, আমি যেটা সকালবেলা ভাবছি সেটাই। ফলে একটা প্রতিনিয়ত সংঘর্ষ চলতে থাকে সন্তানদের মনস্তত্ত্বের সাথে তাদের আদর্শের। ফলত এটা খুব বাজে একটা জায়গায় চলে যাচ্ছে আমার মনে হয়। এবং এর এর আমি বলতে চাই যে এর সমাধান হিসেবে কি কি করা যেতে পারে। কারণ একটা ছেলে, একজন সন্তান যিনি কতটা ভালোবাসে তার বাবা মাকে, তার কাছ থেকে যে ঘৃণা গ্রহণ প্রতিনিয়ত আসতে থাকে, এতটা দূরে সরিয়ে দেয় বাবা মা তাকে, নিজেদের নিজেদের কথা, সন্তানের কথা ভাবছেন, শুধুমাত্র নিজেদের কথা ভেবে দূরে সরাচ্ছেন, মারধর করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, সেক্ষেত্রে একজন সন্তানের একা অনুভব হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এইরকম একটা একাকিত্বের পরিবেশে ডিল করার জন্য আমি সন্তানদের, যারা এরকম ফেস করছে, তাদের জন্য আমি
উপায় দেবো একটাই, একটাই রাস্তা, দুটো রাস্তা খোলা আছে। এক তো আপনারা নিজেদের মধ্যে একটা এমন সার্কেল গড়ে তুলুন, বন্ধু বান্ধবদের সার্কেল বা অন্য কোনো সার্কেল হতে পারে, যেখানে আপনার নিজের প্রায়োরিটি আছে, আপনি আপনার ভ্যালু রয়েছে সেখানে। আপনি আপনি কথা বললে সেই কথার মান থাকবে সেখানে, যেখানে আপনি অবহেলিত নন, যেখানে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়, সেখানে আপনার ভ্যালু রয়েছে। ফলত এটা একটা খুব ভালো রাস্তা অবসাদ ফেরানো, যাতে আপনি যদি মনে না করেন যে আপনি একা। কারণ একা মনে করার ফলে অনেক সময় যেটা হয় যে আমরা অনেক উদাহরণ দেখি যে ছেলেরা বা মেয়েরা নিজেদেরকে একা মনে করছেন, অবসাদগ্রস্ত হচ্ছেন, এবং সেখান থেকে সবার এইগুলো অ্যাভয়েড করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বা আরেকটা এক্সপেন্সিভ সিদ্ধান্ত, যেটা হয়তো সবাই গ্রহণ করতে পারেন না, সাইকিয়াট্রিস্ট। এটা দরকার যে আমি কথা বলছি তোদের সাথে, আমার সাথে কথা বলতে যদি কিছু ঠিক করা যায় সেটাও অনেক। আর সর্বোপরি আমি এক্ষেত্রে বাবা মায়ের জন্য বলবো যে দেখুন, বাবা মা হওয়া শুধুমাত্র আমি আমার সন্তান প্রসবনের বয়স হয়ে গেল, আমি সন্তান সন্তানের জন্ম দিয়ে দিলাম, তার মানে এটা নয় যে আমি সন্তান পালনের ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে। মানে ধরেন এখন শিক্ষকতার ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র আপনি বিএ বা এমএ করে হয়তো পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিয়ে হয়তো পরীক্ষা ক্র্যাক করে শিক্ষকতার যোগ্য হয়ে যাচ্ছে, কিন্তু এখন এডুকেশন মানে এডুকেশন ইন বিএ বিএ ইন এডুকেশন করা কম্পালসরি হয়ে গেছে, মানে বিএড করা কম্পালসরি হয়েছে। তাহলে তো আমার ক্ষেত্রে যেটা আহ, ঠিক হয়েছে, শিক্ষার ক্ষেত্রে যে ব্যাপারটা এখানে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে তারা যেটা জোর দিতে চাইছেন যে আমার কাছে জ্ঞান রয়েছে, কিন্তু জ্ঞান রয়েছে মানে আমি ভালো শিক্ষক এবং একেবারেই না। ভালো শিক্ষক হওয়ার জন্য যেমন ভালো জ্ঞানের দরকার, পাশাপাশি কতটা আমি ছাত্রের সাথে মেলবন্ধন তৈরি করতে পারছি, কতটা ভালো করে আমি ছাত্রকে বোঝাতে পারছি একটা জিনিস, সেটাও গুরুত্বপূর্ণ একটা দিক। সেক্ষেত্রে আমি বাবা মাদের বলবো যে শুধুমাত্র বাবা মা হয়ে এটা বিয়ে করে নিলাম, বা সমাজ বলছে যে ঠিক আছে বিয়ে হয়ে গেছে এবার বাচ্চা নিয়ে নাও, আমি মনে হলো যে না বাচ্চা নিয়ে নিই, একটা একটা করে বাচ্চা নিয়ে নিলাম, তারপরে কি করতে হবে পরে, কিভাবে ব্যাপারটাকে সামলাতে হবে কিচ্ছু জানি না। এটা একেবারেই ছেলে মানুষই একেবারেই বলবো, মানে আহ এই দিকটার অবশ্যই বাবা মাদের খেয়াল করা উচিত যে কিভাবে প্যারেন্টিং করা উচিত, সেটার জন্য আমি যে অন্তত একটা বেসিক সেন্স থাকা দরকার। খুব সুন্দর ব্যাখ্যা করলে সাগ্নিক। সত্যি তো আমাদের সর্বক্ষেত্রেই আমরা যখন সমাজে কোনো কাজ করি বা কোনো সমাজে যখন প্রথম একটা দায়িত্ব নেই, সেটা যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি আমাদের কি করণীয় আর কি করণীয় নয়, তাহলে তার ফল খুব খারাপ ভাবে আসে। সে তুমি মানে শেষের দিকে যে বললে যে শুধু বিয়ে করাটাই ম্যাটার নয়, সেখানে যেটা মেন ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে দায়িত্ববোধ। দায়িত্ববোধ না থাকলে পরে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে ঠিকভাবে লালন পালন করে উঠতে পারি না, তার জন্যই একটা ফাঁক তৈরি হয়, আর সেই ফাঁক দিয়েই এসে যায় নানা সমস্যা। তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সময় নষ্ট না করে এবার আমি চলে যাব একটু, এটা বেশ সমাজের ভারী দিক যেটা আমরা আলোচনা করলাম। সমাজে শুধু ভারী নেই, আমাদের অনেক সময় আমরা চাই একটু ঘুরে আসতে, কোথাও কাছে পিঠে একটু বেরিয়ে আসলে পরে মনটা সতেজ হয়। আমরা এই যে বাঙালির দীপুদা, এই কথাটার মধ্যে মানে দীঘা, দার্জিলিং আর পুরী, দি দি ফর দীঘা, পু ফর পুরী, আর দা দা ফর দার্জিলিং। এই যে দীপুদা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট বাঙালির জীবনে মননে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা কথায় কথায় দীঘা যাই, কথায় কথায় যাই, কথায় কথায় দার্জিলিং যাই, কিছু অদ্ভুত জায়গাও রয়েছে যেখানে আমরা গেলে হয়তো অনেক কিছু ইতিহাসের জানতে পারবো। কারণ ভারত একটা বৃহৎ দেশ, এখানে অনেক কিছু অজানা আমাদের মধ্যে রয়েছে, যার মধ্যে আমরা জানি কোচবিহার, কোচবিহার শহরটা, কোচবিহার ডিস্ট্রিক্ট, জেলা, যেটা আমাদের কাছে এখনো অনেক কিছু অজানা। কারণ কোচ রাজাদের একদিন এক সময়ের রাজত্ব ছিল সেই কোচবিহারে, আর সেই কোচবিহারে আজও পড়ে রয়েছে অনেক অনেক স্মৃতি। আমি তনুষ্কা সেন আমাদের সাথে রয়েছে, আশুতোষ কলেজের
কলকাতার আশুতোষ কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের ছাত্রী। আমি একবার তনুষ্কাকে অনুরোধ করব এইবারে একটু আলোকপাত যদি করেন। তনুষ্কা। আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি তনুষ্কা শেখ, কলকাতার আশুতোষ কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রী। আজকে আমার আলোচ্য বিষয়টি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলাকে নিয়ে। সেই জেলাটি আমাদের কাছে অনেকেরই পরিচিত, অনেকেরই কাছে এই জেলাটি অপরিচিত। আবার অনেকের কাছে এই জেলাটি বিহারের একটি অংশ বলে মনে করে থাকেন, কারণ এই জেলাটির সাথে বিহার নামটি জড়িয়ে আছে। জেলাটি হলো উত্তরবঙ্গের কোচবিহার শহর। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত কোচবিহার পশ্চিমবঙ্গের একমাত্র পরিকল্পিত শহর। জলপাইগুড়ি থেকে 98 কিলোমিটার দূরে অবস্থিত এই কোচবিহার শহর তার পূর্ব ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের এই প্রোগ্রামে। প্রথমেই বলবো এই শহরটির নামের তাৎপর্য। কোচবিহার, এই নামটি মানে তথাকথিত আছে কোচ অর্থাৎ কি বললাম? হ্যাঁ, কোনো সমস্যা হলো? না না, আমি কিচ্ছু বলিনি। বলো বলো। অর্থাৎ উপজাতি এবং বিহার শব্দের অর্থ হলো ভ্রমণ করা। কথিত আছে যে কোচ বংশীয়রা এই অঞ্চলে ভ্রমণ করতে এসে বসতি স্থাপন করে, তার থেকে এই অঞ্চলের নাম হয় কোচবিহার। কোচবিহারের আদি ইতিহাস অর্থাৎ কোচবিহারের একদম পুরনো ইতিহাস খুঁজতে হয় আসামের ইতিহাসে। প্রারম্ভিক সময় এই অঞ্চলটি প্রাগজ্যোতিষ নামে পরিচিত ছিল। উল্লেখ আছে রামায়ণ ও মহাভারতে। প্রতীয়মান হয় যে প্রাগজ্যোতিষের আদি ভূখণ্ডের অংশে পরবর্তীকালে প্রতীয়মান হয় যে প্রাগজ্যোতিষের আদি ভূখণ্ডের পশ্চিম অংশ পরবর্তীকালে কামরূপ নামে পরিচিত ছিল। কামরূপ কিছুকাল গুপ্ত ও পাল যুগের আধিপত্য। কোচ রাজ্যটি কামাতা নামে পরিচিত ছিল, তার প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় 17 শতকের মাঝামাঝি সময়, যখন মহারাজা বিশ্বসিংহ, মহারাজা নরনারায়ণ, মহারাজা প্রাণনারায়ণের মতো কোচ রাজারা কামোত্তেশ্বর উপাধি ব্যবহার করতেন। বিষ্ণুমার গোসানিমারিতে এই কামাতাপুরের ধ্বংসাবশেষ খনন করা হয়েছে। 16 শতকে মহারাজা বিশ্বসিংহের কামাতা অঞ্চলে কোচ রাজবংশের আবির্ভাব ঘটে এবং স্বাধীন কোচ রাজ্যে প্রতিষ্ঠিত হয়। এরপর এক শৃঙ্খল শাসক কয়েকশো বছর ধরে এই অঞ্চলে শাসন করে যান। এরপর বলবো এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই প্রশান্তিদায়ক এবং এই অঞ্চলের প্রশান্তিদায়ক জলবায়ুতে সমৃদ্ধ। প্রশান্তিদায়ক জলবায়ু অনেক পর্যটকদের আকৃষ্ট করে। এই অঞ্চলের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে সবচেয়ে বিশিষ্ট হলো শ্বাসরুদ্ধকর সুন্দর কোচবিহার প্রাসাদ। কোচবিহার প্রাসাদ, যাকে ভিক্টর জুবলি প্যালেসও বলা হয়ে থাকে, পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের এটি ল্যান্ডমার্ক। এটি 1888 সালে লন্ডনের বাকিংহাম প্যালেসের মডেলে ডিজাইন করা হয়েছিল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ইতালীয় নবজাগরণের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই মডেলটি তৈরি করা হয়েছিল। কোচবিহার প্রাসাদটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সংরক্ষিত করা হয়েছে। বিখ্যাত কোচবিহার প্রাসাদটি প্রাসাদের ভেতর একটি জাদুঘর রয়েছে, যাতে কোচবিহারের বিভিন্ন ইতিহাস লুকিয়ে আছে।
এছাড়াও এই রাজপ্রাসাদ থেকে অল্প দূরেই রয়েছে কোচবিহারের মদনমোহন মন্দির। মন্দিরটি হলো কোচ রাজবংশের কুলদেবতা। এটি 1889 সালে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি ঘিরে প্রতি বছর মহা সমারোহে পালিত হয় রাসমেলা। এই রাসমেলায় অনেক মানুষের মিলন ঘটে। যদিও এই মেলার সূচনা নিয়ে যথেষ্ট বিতর্ক, তবে এর উৎসটি 1783 থেকে 1839 সালের মধ্যে কোচবিহারের 17তম রাজা অর্থাৎ মহারাজা হরেন্দ্র নারায়ণের শাসনকালে খুঁজে পাওয়া যায়। এর উৎপত্তির প্রমাণ পাওয়া যায় জৈনাথ মুন্সির বিখ্যাত গ্রন্থ রাজোপাখ্যানে। এই রাসমেলাটি প্রথমে ভেটাগুড়িতে, তারপর বৈরাগীতে সংলগ্ন কোচবিহার শহরের মদনমোহন মন্দির এবং বর্তমানে রাসমেলা গ্রাউন্ডে পালিত হয়। এই মেলার আরেকটি বৈশিষ্ট্য হলো এই মেলায় সকল ধর্ম বর্ণের মানুষের যোগ দিয়েছে। এছাড়া মন্দিরের প্রাঙ্গণে ঘূর্ণায়মান রাস চক্র তৈরি করে থাকেন একজন মুসলিম পরিবারের মানুষরা। সামগ্রিকভাবে বিভিন্ন পণ্যের ব্যবসায়িক লেনদেন, সাংস্কৃতিক ও আচার অনুষ্ঠান, আনন্দ ও বিশ্বাসের সাথে মিশ্রিত সমস্ত জাতি ধর্মের মানুষের মিলন এই মেলাকে কেন্দ্র করে। ঐতিহাসিক গুরুত্ব ছাড়া কোচবিহার বিখ্যাত এই বৃহত্তম জলাশয়ের জন্য। কোচবিহার শহরের সাগরদিঘি একটি বড় হ্রদ। এই এলাকায় অবস্থিত আরেকটি বিখ্যাত হ্রদ হলো রসিকদিঘি। একটি পরিযায়ী পাখিদের জন্য পরিচিত এবং এর পাশে চিতাবাঘ ও কুমির কেন্দ্র গড়ে এই অঞ্চলে। অনেক পর্যটক রসিকদিঘি পরিদর্শন করে এবং লেকের পাশে বনভোজনের লেকের ধারে বনভোজনও করেন। সর্বোপরি এই জেলাটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। উপরন্তু এই শহরটি একটি হেরিটেজ শহরেরও আখ্যা পেয়েছে। ধন্যবাদ তনুষ্কা, তুমি বেশ সুন্দর ব্যাখ্যা করলে। কোচবিহার শহর সত্যি যে আমাদের কাছে উত্তরবঙ্গের মধ্যে একদম উপরের দিকেই রয়েছে কোচবিহার শহর আমাদের বলতে পারো আমাদের পশ্চিমবাংলার মাথার মুকুট হয়ে বসে আছে। আর সেই মাথার মুকুটকে আমরা কেউ হেলাফেলা করে দিতে পারি না। আর তাই তো একবার ঘুরে আসতেই হবে কোচবিহার শহরে। আর কোচবিহার শহরে শুধু যে কোচ রাজাদের যে স্মৃতি সেটাই জড়িত নয়, কোচবিহারের সাথে জড়িত রয়েছে অনেক অনেক বেশি লোকসঙ্গীত, যেখানে কোচ রাজ্যে যে গানগুলো বা যে সঙ্গীত আমরা তখন দিনে যার প্রভাব এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন এনাদের গানেও ছিল। তাই তো কোচবিহার শহর আমাদের কাছে সত্যি মাথার মুকুট হয়ে থাকুক। আর কোচবিহার শহর শুধু একা ঘুরে আসলে ঠিক মজা পাওয়া যাবে না, তাই না? থাকতে হবে সাথে একটা সঙ্গী বা সঙ্গিনী। আর সঙ্গী বা সঙ্গিনী তার সাথে যদি বন্ধুত্বের একটা মাধুর্য না থাকে, বন্ধন না থাকে, আর তাহলে তো সেই মাধুর্যই পাওয়া যাবে না। কি বলো সূর্যতপা? তুমি আজকে যে ব্যাপার নিয়ে বলবে তা হলো বন্ধুত্বের মাধুর্য। এই যে কথা, ছোট্ট দুটো শব্দে তৈরি, বন্ধুত্ব আর মাধুর্য। বন্ধু মানেই মধুর। আমরা ছেলেবেলার অনেক বন্ধুকে আজও মনে রেখেছি, আবার অনেক বন্ধুকে আমরা ভুলে যেতে চাই তাড়াতাড়ি, কারণ তাদের থেকে কিছু একটা এমন প্রত্যাবর্তন পেয়েছি যা আমাদের কাছে আশা ছিল না। তাই তো আজ সূর্যতপা আমাদের জানাবে বন্ধুত্বের মাধুর্যটা। হ্যাঁ সূর্যতপা, তুমি যেটা বলছিলে বলো।
বেঙ্গল টুডে সকলকে এবং তাকে আমাকে এত সম্মানীয় একটি পেশ করার জন্য সুযোগ করে দেওয়ার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো বন্ধুত্বের মাধুর্য। প্রথমেই আসা যাক বন্ধুত্ব। বন্ধুত্ব কি? বন্ধুত্ব জীবনের একটি অমূল্য সম্পদ, যা ভালোবাসা, বিশ্বাস এবং সহানুভূতির মিশ্রণে গঠিত। এটি আমাদের সুখ দুঃখের সঙ্গী, জীবনের পথ প্রদর্শক। বন্ধুত্বের মাধুর্য আমাদের প্রতিটি মুহূর্তকে করে তোলে আরো প্রাণবন্ধ এবং অর্থবহ, যা চিরকাল হৃদয়ে গেঁথে থাকে। বন্ধুত্বের এই অমৃত সম্পর্ক জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে থাকে, আমাদের শক্তি যোগায়। বন্ধুত্বের মাধুর্য বোঝার জন্য প্রথমেই একটি সিনেমার কথা না হয় আমরা উল্লেখ করি, এবং সেটি হলো জিন্দেগি না মিলেগি দোবারা। এই সিনেমাটিতে আমরা দেখতে পাবো অনেকগুলো চরিত্র, কিন্তু তার মধ্যে প্রধান চরিত্রগুলি হলো অর্জুন, কবির এবং ইমরানের চরিত্র। এই তিনজনের বন্ধুত্বের জীবনের আনন্দ এবং সুখের প্রতীক এই সিনেমাটিতে রয়েছে। তারা একসাথে একটি রোড ট্রিপে যায় এবং তাদের জীবনে নানা সমস্যা এবং অস্পষ্টতাগুলি নিয়ে মুখোমুখি হয়। একসাথে কাটানো সময়, হাসি মজা এবং সাহসিক কর্মকাণ্ড তাদের বন্ধুত্বকে আরো মজবুত করে তোলে এবং জীবনে আসল মাধুর্য উপলব্ধি করায়। তেমনি আরো একটি উদাহরণ হলো স্ট্যান্ড বাই মি সিনেমার 4 বন্ধুর গল্প। এই 4 বন্ধু হলো গর্ডি, ক্রিস, টেডি এবং ভার্ন। তারা 4 জন মিলে মৃতদেহ খুঁজে পাবার অভিযান বের হয়। তাদের মধ্যে গভীর আস্থা এবং বিশ্বাসের বন্ধন থাকে। যাত্রার সময় তারা একে অপরের প্রতি বিশ্বাস রাখে এবং কঠিন পরিস্থিতির মোকাবেলায় একসাথে থাকে। এই বন্ধুত্ব তাদেরকে জীবনের নানা শিক্ষা প্রদান করে। বিভিন্ন বন্ধুত্ব সম্পর্কে বিভিন্ন গবেষণা করা যায় এবং সেই গবেষণায় দেখা গিয়েছে বন্ধুত্ব মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা জীবনে গভীর এবং স্থায়ী বন্ধুত্ব বজায় রাখে তারা মানসিকভাবে বেশি সুখী এবং কম অনুভব করে। বন্ধুত্ব অবশ্যই স্ট্রেস কমাতে সাহায্য করে, কারণ বন্ধুদের সাথে সময় কাটানো মানসিক চাপ হ্রাস এবং ইতিবাচক মনোভাব তৈরি করে। এছাড়াও মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে বন্ধুত্ব আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়তা করে। বন্ধুরা একে অপরের ইতিবাচক গুণাবলীকে স্বীকৃতি দেয়, যা ব্যক্তিগত আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বাড়াতে সহায়ক। 2011 সালে মুক্তি পাওয়া একটি সিনেমা দ্য ইনটাচেবলে আমরা দেখতে পাই দুটি গুরুত্বপূর্ণ চরিত্র, তারা হলেন ফিলিপ এবং ড্রিস। এই সিনেমায় ফিলিপ এবং ড্রিসের বন্ধুত্ব মুখ্য মানসিক শান্তির একটি উদাহরণ। ফিলিপ একজন ধনী অথচ প্যারালাইসিস ব্যক্তি এবং ড্রিস একজন দরিদ্র যুবক, এবং তাদের মধ্যে বন্ধুত্ব এই সিনেমাটিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ড্রিসের হাস্যরস এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ফিলিপ জীবনে নতুন রং নিয়ে আসে এবং তাকে মানসিক শক্তি প্রদান করে। বন্ধুত্বের মাধুর্য আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গড়ে তোলে আরো মধুর সম্পর্ক আমাদের জীবন আরো সৌন্দর্য উপলব্ধি করায় এবং আমাদের জীবনকে করে তোলে আরো পূর্ণাঙ্গ। বন্ধুত্বের এই মাধুর্যকে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে অনুভব করতে পারি এবং আমাদের জীবনকে করে তোলে আরো সত্যকার অর্থে আনন্দময়। হঠাৎ শেষ করে দিলে, যেটা সত্যি সত্যি আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। অ্যারিস্টটল, তোমাকে আমি বলি, ওয়ান অফ দ্য গ্রেট ফিলোসফার অফ গ্রিস। অ্যারিস্টটল, গ্যালিলিও, সবাইকে বলছি, সবাই এই নামগুলো শুনেছ। উনি বলেছিলেন যে মানুষ
অর্থাৎ ম্যান হিউম্যান বিং, যেটাকে বলি আমরা, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল। উইদাউট সোসাইটি ম্যান ক্যানট এক্সিস্ট। তুমি আমাকে বলো, তোমার কাছে অগাধ টাকা রয়েছে, অতিষ্ঠ তোমার কাছে প্রাচুর্যের কোনো মানে অর্থের প্রাচুর্যের কোনো অভাব তুমি কোনোদিন করনি, তোমাকে জঙ্গলে রেখে দিয়ে আসলে তুমি কি থাকতে পারবে? তোমরা কেউ থাকছে না? মিউট করতে হবে তনুষ্কা, তোমার ফোনটা। হ্যাঁ বলো, এক এক করে বলো। জঙ্গলে যদি আমরা রেখে দিয়ে আসি আর তোমার অগাধ টাকা দেওয়া হয়, তাহলে কি তুমি ওখানে টিকতে পারবে? ঠিক তাই, টাকা থাকতেই হবে না, আমরা নির্ভরশীল থাকি, ডিপেন্ডেন্ট থাকি অনেকের উপর। যেরকম আমরা জুতো পরি, আমরা এই যে শার্ট পরে রয়েছি সবাই, এই শার্ট আমরা যখন পরি তখন আমরা ডিপেন্ড অন টেইলর, যারা মুচি, তাই নয় কি? জঙ্গলে অগাধ টাকা নিয়ে বসে কিন্তু খাবার কিছু পাচ্ছ না, তাহলে যে কৃষক আমাদের জন্য ফসলটা ফলাচ্ছে এর উপর আমরা ডিপেন্ডেন্ট, তাহলে তারাও আমাদের বন্ধু। বন্ধু মানে শুধু সমবয়সী বা আমার খুব কাঙ্ক্ষিত কেউ এরকম নয়, কাঙ্ক্ষিত সবাই, কারণ যাদের উপরে আমরা ডিপেন্ডেন্ট। বন্ধু মানে যে আমার সব সময় কাজে লাগে। আমরা এক কথায় বলি না যে হাত বাড়ালেই বন্ধু, হাত বাড়ালে বন্ধু, পুলিশের এটা একটা উক্তি, হাত বাড়ালে বন্ধু। তার কারণ একটা বয়স পর পুলিশ এটা খুব সুন্দর একটা কমিউনিটি একটা ট্রায়াল শুরু করেছে। বয়সের পর অনেকে আছে যারা বৃদ্ধ বৃদ্ধা, তাদের ছেলে মেয়েরা হয়তো বিদেশে রয়েছে, তারা একা এখানে এরা থাকে, তারা রাত বিরেতে নানা সমস্যায় পড়তে পারে, পুলিশ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অর্থাৎ বন্ধু হিসাবে তার পাশে গিয়ে দাঁড়াবে। তাই এই যে ক্যাপশনটা হাত বাড়ালে, এই যে ক্যাপশনটা, এটাও ঠিক এই একই জায়গা থেকে উঠে আসে যে আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অপরকে ছাড়া পারবো, কারণ আমরা ডিপেন্ডেন্ট। আমরা এক এক পদক্ষেপে আমরা নানা সময় নানা জনের উপরে ডিপেন্ড করি, আর সেখান থেকেই বন্ধুত্বের মাধুর্যটা বুঝতে হবে। আমরা আমাদের মানুষের সাথে মানুষ কোনো ঝাঁটিতে বেশি দিন থাকতে পারবে, আর ঝগড়াঝাটি অর্থাৎ যেটা নিয়ে আমি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছি, কিন্তু কিছু জিনিস ভাবলেই নয়। আমরা যে নানা দেশে দেশে যে একটা প্রচন্ড ভয়ঙ্কর একটা সময় চলছে, সেটাও কমা উচিত। সেটা আমরা একে অপরের উপরে নির্ভরশীল, এবং নির্ভরতা আমাদের কাছে এভাবে একটা ঠিক সিন্দাবাদের বুড়োর মতন আমাদের ঘাড়ে চেপে বসে। বর্তমানে আমরা কি পারবো থাকতে উইদাউট ইন্টারনেট? যদি তোমাকে তুমি থাকতে পারবে, তোমরা কেউ থাকতে পারবে? যদি নেটটা শেষ হয়ে যায় তখন আমাদের কি অবস্থা হয়? পাগলের মতো করি, তাই না? বর্তমানে আমাদের বলো 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 বর্তমানে আমাদের সাথে ইন্টারনেটটা এতই, মানে আমাদের জীবনের সাথে ইন্টারনেট ব্যবস্থাটা এতটাই জড়িয়ে আছে, এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে এটা কিছুক্ষণের জন্য না থাকলেও মানে একটা শূন্যস্থান মনে হয়। তাহলে আমাদের জীবনে তাহলে নেট একটা বন্ধুর কাজ করছে। ইন্টারনেট দিয়ে আমরা খারাপ কাজ করতে পারি, ইন্টারনেট দিয়ে আমরা ভালো কাজ করতে পারি, ইন্টারনেট দিয়ে আমরা নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারি। আজ আমরা এখানে বসেছি, আজকে আমরা যেভাবে কথা বলছি, এটাও একটা, এই মুহূর্তে আমরা যে ডিসকাশন করছি সেটাও ইন্টারনেটের মাধ্যমে, তাই নয় কি?
তো এইটাকে সঠিকভাবে ইউটিলাইজেশন করা, সেটাই হলো মানুষের কাজ। বন্ধুত্বের মাধুর্য তাহলেই আমরা বুঝতে পারবো। আজকে অলরেডি আমরা আর 10 মিনিট সময় আমরা পাবো। এই 10 মিনিট আমরা ওপেন ফোরাম তোমাদের কাছে দেওয়া হলো, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারো। কোনো প্রশ্ন থাকলে একে অপরকে করতে পারো, যদি প্রশ্ন থাকে সেটা এখানে উদ্বেগ করতে পারো। কারোর যদি জানা থাকে তারা সে, না জানা থাকলে সব জানা থাকবে এরকম কথা নয়। তাই তো আমাদের এই প্রোগ্রামটার নাম হলো টক শো। এমনই একটা টক শো যে জানা অজানা নানা কথা। চলো স্যার, আমার দাদা অরিন্দম, আমার প্রশ্ন আছে তানুষ্কার কাছে একটা প্রশ্ন আছে তানুষ্কার কাছে। তানুষ্কা কোচবিহারের ইতিহাস, কোচবিহারের ভ্রমণ স্থান, কোচবিহার ভ্রমণ স্থান হিসেবে কিরকম সেই নিয়ে আজকে আলোচনা করেছি। আমি জিজ্ঞেস করবো, আমি কোচবিহারে, আমরা অনেকেই কোচবিহারের নাম শুনেছি কিন্তু কোচবিহারে কোনোদিনও ভ্রমণ করার সুযোগ হয়তো হয়ে ওঠেনি। ফলত যদি একটা বিশেষ জায়গা যেটা মানে কেউ বলতে চাইবে যেটা কিনা টুরিস্টদের আকৃষ্ট করতে পারে এবং কোচবিহারের প্রথম বা মানে 1 নম্বর টুরিস্ট স্পট হিসেবে উঠে আসতে পারে, এরকম একটা জায়গা যদি কেউ আলোচনা করে, আর কেন সেটা স্পেশাল ওর কাছে, সেটা যদি একটু আলোচনা করে তাহলে একজন ভ্রমণ পিপাসু হিসেবে খুব আনন্দিত হবো। বস্তু, সেই কোচবিহার, তার সৌন্দর্য, তার পরিবেশ, তার পরিচ্ছন্নতা, সেখানটা মানে সেই দিকে এখানকার অথরিটি খুবই ভালো নজর রাখে যে কোচবিহার রাজবাড়িটাকে স্বচ্ছ রাখার জন্য তারা খুবই প্রচেষ্টা করে। তো সেই দিক দিয়ে এবং তার ভিতরে যে মিউজিয়ামটা আছে সেখান থেকে আমরা কোচবিহার সম্পর্কে অনেক তথ্য গ্যাদার করতে পারি। তো 1 নম্বর স্থান বলতে গেলে অবশ্যই একটু কোথায় রাখতে পারি। তারপরে বলতে গেলে কোচবিহারের মদনমোহন মন্দির, এবং মদনমোহন মন্দির তো অবশ্যই সবসময় আকর্ষণীয় স্থান। কিন্তু তাছাড়াও হচ্ছে রাসমেলার সময় এটার আকর্ষণের পাওয়ারটা আরো অনেক গুণ বেড়ে যায়। কারণ তখন মানে একটা জনস্রোত যায় এখানে। মানে মানে মেলার এতটা ভিড় হয় যে একটা মানে জনস্রোতের সাথে তুলনা করা যায়। এছাড়া কোচবিহার শহরে তোষা পার্ক, আরো অনেক ছোট ছোট অনেক টুরিস্ট স্পট আছে যেগুলো হচ্ছে টুরিস্টদের খুবই প্রিয় জায়গা বলতে গেলে। মানে যারা গেছে তারা ওখানে বারবার যেতে চায়। বাতাবরণ ওখানেও, কিন্তু মানে কলকাতার যে একঘেয়েমি আছে সেটা ওখানে গেলে অনেকটা কমবে। কারণ কলকাতার যে একটা দাবদাহ, মানে কলকাতায় সবসময় একটা গরমের পরিবেশ, সেখানে সেটা অনেকটাই কম। সেখানে একটা মনোরম পরিবেশ, মনোরম আবহাওয়ার মধ্যে গেলে অটোমেটিকলি মনে প্রশান্তি দেয় একটা অনুভূতি খেলা করে। আর কারোর প্রশ্ন নেই? জানার ইচ্ছা খুবই জাগ্রত থাকা উচিত, অনেক কিছু জানার আছে। আমি ঠাকনিককে এবার জানাবো যে ওপেন ফোরামে এমন একটা প্রশ্ন ও করেছে যে আমি কোচবিহারে যাব, সেখানে আমি কি দেখতে পাবো, তার সেইটার একটা টান, সেটা মানুষের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, কোচবিহারে অনেক কিছুই দেখা যায়, অনেক কিছু রয়েছে। কিছু কথা এখানে তনুষ্কা বললো, আর তনুষ্কাকে ধন্যবাদ, সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। সাদা রাজবাড়ি, রাজবাড়ির রংটা হলো পুরো সাদা, তাই নাকি তনুষ্কা? একদমই তাই, একদমই তাই। মানে মূলত সাদাটা বেশি, বর্ডারটা, তাই কি? হ্যাঁ, দুটো মিশ্রিত একদম। তো এইটা একটা মানে একটা ঠিক অনেকটা ওই মার্বেলের আমরা একটু আভাস পাবো ওখানে গেলে। এবং রাজবাড়ির ভেতরে মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামে অনেক কিছু রয়েছে যে স্মৃতিগুলো আজও ওখানে পরিস্ফুট হয়ে, যেটা জানতে পারবো আমরা ওই রাজবাড়ি এবং রাজবাড়ির সাথে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো। রাজবাড়িতে গান বাজনা হতো, সেই গান বাজনা ওখানে অনেক একটু রয়েছে।
তনুষ্কা, যদি ভুল বলি তাহলে তুমি আমাকে ধরিয়ে দেবে। আহ, রাজা খুব গান ভালোবাসতেন, যতটুকু আমি পড়াশোনা করেছি। রাজা খুব গান ভালোবাসতেন এবং সেই গানের মহড়া ওখানে বসতো, তাই নয় কি তনুষা? হ্যাঁ হ্যাঁ তো আরো তুমি হ্যাঁ, একদমই অরিন্দম। হ্যাঁ, তার নিদর্শন তুমি দেখতে পাবে। শুধু তাই নয়, কোচবিহার শহরটা কি সুন্দর সাজানো। একটা এক্সট্রিম নর্থে তুমি পাচ্ছ কোচবিহারে, কিন্তু ছোট কোনো শহর নয়, বেশ বিস্তৃত শহর এবং খুব শান্ত শহর, যেখানে ওখানে ম্যাক্সিমাম ঘরই দেখবে টিনের ছাউনি, এরকম স্ল্যান্টিং, মানে ঠিক এরকম জাতীয়। কেন করা সেটারও পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, যে কোচবিহার শহর নর্থ বেঙ্গল। অরিন্দম, হ্যালো, আমি এর মধ্যে একটা কথা বলতে চাই। অরিন্দম দা, আপনি এখনই যেটা বললেন যে কোচবিহার একটি পরিকল্পিত শহর, অবশ্যই কোচবিহার একটি পরিকল্পিত শহর। কোচবিহারটিকে এমন ভাবেই পরিকল্পনা করা হয়েছিল যে কোচবিহারের আপনি কোনো রাস্তা দিয়ে যান না কেন, আপনি সেই শহরে হারিয়েও যান, আপনি যে কোনো রাস্তা দিয়ে আপনি কোচবিহার রাজপ্রাসাদের সামনে চলে আসতে পারবেন এবং আপনি সেখান থেকে আপনার নিজস্ব ডেস্টিনেশন, নিজস্ব উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো একদম এমন ভাবে কোচবিহার শহর থেকে পরিকল্পনা করা হয়েছে। একদমই তাই, একদমই তাই, একদম ঠিক বলেছো। মানে পরিকল্পিত বলতে যেটাকে বোঝায় ওয়েল ড্রেসড অ্যান্ড ওয়েল সেটেলড একটা শহর, এবং গেলে পরে মনোরম পরিবেশ, মানুষজন খুবই আত্মিক ওখানে, মানে মানুষজন মিলে মিশে থাকতে খুব ভালোবাসে, তার মধ্যে একটা মনের টান রয়েছে। আমি নিজে, আমার সৌভাগ্য হয়েছে দু একবার যাওয়ার, আমি সেখান থেকে যতটুকু বুঝেছি সেটার থেকেই বলছি, সেই অভিজ্ঞতার থেকেই বলছি। যাই হোক, আজকের মতন আমরা অনুষ্ঠানটি শেষ করব। ঠিক তার আগে আমি তোমাদের সকলের থেকে একটু জানতে চাই, আজকে তোমরা কথা বলে কতটা নিজেদের সমৃদ্ধ বললে, এক এক করে বলো। তনুষ্কা। আচ্ছা, আমি এই এত মানে আপনার সান্নিধ্যে এসে এত বড় একটা সুযোগ পাওয়ার জন্য, এরকম একটা জায়গায় আমার বক্তব্য রাখতে পেরেছি, এর জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং এই বেঙ্গল টুডে নিউজ চ্যানেলকে। এবং এখানে এসে আমরা এখন হচ্ছে মানে সাংবাদিকতার জগতে আমরা প্রবেশ করার একটা পদক্ষেপ নিয়েছি। তো সেইখানে দাঁড়িয়ে আমি আমার খুবই ভালো লাগছে এরকম একটা সুযোগে নিজেকে ঘুষে মেজে একদম তৈরি করার যে আমার জার্নিটা, তার মধ্যে এটা আমার প্রথম পদক্ষেপ। তো আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের বলে দিচ্ছে কি করে কথা বলতে হয়, কি করে অ্যানালিসিস করতে হয়, কি করে একটা জিনিস গুছিয়ে বলতে হয়। আমরা এখানে আছি যেটা ইন্টারভিউ করছি, পাশাপাশি এটাও শিক্ষণীয় যে আপনি কি করে অ্যাঙ্কারিংটা করছেন। আমি আপনাকে দেখে আপনি প্রতিনিয়ত বলছেন আমাদের সামনে, আপনি যেমন অ্যাঙ্কারিংটা আমরা প্র্যাকটিক্যালি দেখে শিখতে পারছি, কারণ এটা একটা দিক। আপনি হয়তো এটা মানে প্রত্যক্ষভাবে আমাদের একদম হাতে কলমে পড়িয়ে দিচ্ছেন না বা একদম স্কুল ফ্রি দিচ্ছেন, কিন্তু এটাও শিক্ষণীয়, আপনি কতটা সুন্দরভাবে উপস্থাপন করছেন সেটাও শিখছি এবং শিখে যাচ্ছি, অনেক ভালো শিখেছি, এখনো শেখার ইচ্ছে রয়েছে। সাগরিক, ধন্যবাদ। তুমি আমার ভালো দিকটা আমাকে দেখালে, তবে আমি ভালো দিকের থেকে বেশি আমি আমার ডার্ক সাইডটা জানতে পারলে আরো ভালো আমার উপকার হতো। সেই জায়গাটাকে আমি আরো এনলাইটেন্ড করতাম, যাতে ডার্কটাও লাইটেড হয়। তো যাই হোক, আমি আমি মানে আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি যাতে ভালো সাংবাদিক আমাদের মাঝে আসুক, সময় আসুক। কারণ এখন প্রতি বছর যেটা প্রশ্ন আমি তোমাদের করেছিলাম, যে প্রতি বছর এত ছেলে মেয়ে জার্নালিজম নিয়ে পাশ করে বেরোচ্ছে, তারা কোথায় যাচ্ছে? সেই তো আমাদের মতন কিছু বয়স্ক বুড়োরাই পড়ে থাকছি, কেন নতুন ছেলে মেয়েরা আসছে না? তার অনেকগুলো কারণ আছে, সেটা এখানে বসে ব্যাখ্যা করা সম্ভব নয় বা অ্যানালাইজ করাও উচিত নয়।
আর্থসামাজিক যে কাঠামো আমাদের, অনেক সমস্যা আমরা দৈনন্দিন জীবনে ফেস করি। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাঙ্কারিং, আমি সবসময় বলবো যে একটা সাংবাদিককে ভার্সাটাইল হতে হবে, তাকে অ্যাঙ্কারিংটা বুঝতে হবে, তাকে রিপোর্টিং বুঝতে হবে, তাকে ভিডিওগ্রাফিটা বুঝতে হবে। কারণ তুমি যে ছবিটা নিয়ে তুমি কাজ করছো, কারণ আমরা ভিজুয়াল ফিল্ডে রয়েছি, সেইটাকে ভালো করে না বুঝলে আমার কাছে তুমি রিপোর্টিংটা করবে, আর রিপোর্ট করার সাথে সাথে তুমি যদি এডিটিংটা না, তাহলে তোমার ছবিটাই তুলে না যে আমি যে খবরটা করব সেই খবরটা কিভাবে আমি মানুষের কাছে সামনে পেশ করব। তাহলে সেটার জন্য দরকার এডিটিং নলেজ। তো ভার্সাটাইল পরে তোমাকে ভয়েস ওভার ভালো জানতে হবে, তোমাকে ভালো ভয়েস ওভার বলতে জানতে হবে। খালি ভয়েস ওভার লিখলেই হবে না, তোমাকে বলতেও হবে। মডুলেশন, আপ ডাউন, এই যে আমাদের সাউন্ড উঠছে নামছে, এই যেভাবে কথা বলা, এইগুলোকে জানতে হবে। এই জানার সাথে জানার কোনো তো শেষ হয় না। আমরা শেষ জীবন অবধি আমরা শিখছি, শিখবো, আগামী দিনে আরো বেশি শিখবো। কিন্তু এইগুলোকে তোমাদের এখন সময়, তোমরা যতটা পারবে রপ্ত করতে পারবে ততটাই তোমাদের মঙ্গল। আগামী দিনে তোমরা আবার কাউকে শেখাবে, কারণ যত শেখা এমনই একটা যেটা যত বিলাবে তত বেশি বাড়ে, তাই নয় কি সাগ্নিক? একদম 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 স্যার। সূর্যতমা কি বলবে? ছবির উপর ততই হলো আমাদেরও জ্ঞান হবে এবং যাকে দেব তারও জ্ঞান হবে। তখন আমরা কিছু ভুল বলি তাকে, সে হয়তো আমাদের ঠিকও করে দিতে পারে, যার ফলে আমরা কিছু জানলাম, আমাদের ভুলটা আবার নতুন কিছু আমি জানতে পারলাম। তো অবশ্যই শিক্ষা হলো বিড়ালে আরোই বাড়ে। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। তোমরা যে সময়টা আজকে আমার সাথে ব্যয় করলে, যদিও বা এটা তোমাদের অনেক লাভ হলো, আশা করি তোমরা অনেক কিছু জানতে পারলে। এই যে ক্যামেরার সামনে বসে কথা বলা, অনর্গল কথা বলে যাওয়া, এবং সেই কথাটা অনর্গল বললেও সেটা অনর্থক নয়, এটাকে মাথায় রাখতে হবে। আমরা যা বলছি তথ্য নিয়ে বলছি, তথ্য ছাড়া আমরা কিছু বলছি না। আমরা যা বলছি তা সত্য, সত্য ছাড়া অন্য কিছু বলি না। আর সেটাই হলো সাংবাদিকতা। আমাদের কাজ মানুষের কাছে বা সরকারের কথা মানুষের কাছে, বা মানুষের কথা সরকারের কাছে তুলে ধরা। আর কেউ নয় জাজ করার। আমরা কাউকে বলতে পারি না তুমি এই তুমি ওই। আমরা শুধু ঘটনাটা তুলে ধরতে পারি, আমরা প্রশ্ন করতে পারি। প্রশ্নটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। কেন এটা হচ্ছে না সেই প্রশ্ন আমাদের করার অধিকার আছে। আর এই প্রশ্ন করতে করতেই আমাদের ভাবনাও থাকে যে সমাজটাকে কি কত ভালো করতে পারি আমরা। এই কথা রেখে আজকের মতন আমাদের অনুষ্ঠান শেষ করছি। সকলকে নমস্কার জানাচ্ছি, সকলকে নমস্কার। তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তোমাদের সকল ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই কামনা করি। জয় হিন্দ।